আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাকিরা আসবে না? 33 জন মাত্র আসতে বলো। জি স্যার, জয়েন দিচ্ছে স্যার। তো আমরা একটু শুরু করি। যারা আসতেছেন আমরা ওদেরকে একটু পরে পার্সেন্টেজ নিয়ে নিলে পুরো অ্যাবসেন্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, যাই হোক, একটু পর পার্সেন্টেজ নিয়ে নিবো আমরা। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শুনতেছি। আচ্ছা, তোমাদের সাথে আমার লাস্ট ক্লাসের টপিকস কি ছিল? আইটেম ছিল না? আইটেমের আগে লাইভ বার্ড। স্যার ছিল লাইভ বার্ড পড়েছে। ওকে, ইনফ্যান্টিসাইড, লাইভ বার্ড, ডেড বার্ড, স্টিল বার্ড, এগুলো। ওকে, ফাইন। এরপরে গত ক্লাস কি ছিল, কি হয়েছিল? তোমাদের সোহেল স্যার নিচে মনে হয় না, কি ক্লাস ছিল? বার্ন ইনজুরি। থার্মাল Thermal injury. ওকে, ফাইন, থার্মাল ইনজুরি, ভেরি গুড। থার্মাল ইনজুরির মধ্যে বার্ন আছে, স্ক্যাল্ড আছে, বার্নের ম্যানেজমেন্ট আছে, কমপ্লিকেশন আছে, তারপর হচ্ছে ময়েস্ট হিট, ড্রাই হিটের মধ্যে ডিফারেন্স আছে। আর কোল্ডের ইফেক্টের মধ্যে ফ্রস্ট বাইট, ট্রান্সপোর্ট, হিটের মধ্যে হিট স্ট্রোক, হিট হাইপার পাইরেক্সিয়া। ওগুলো পারো তো তোমরা, না? ওকে, আমরা আজকে যেটা পড়াবো, আমাদের টপিকস হচ্ছে স্ক্রিন শেয়ারিংটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। Yes, sir. ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকে টপিকস হচ্ছে সেক্সুয়াল অফেন্সেস। এর আগে আমরা এই লেকচার থেকে এআরটি, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক, সেখানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, তারপর হচ্ছে তোমার ক্লোনিং, এই কথাগুলো ওখানে ছিল। এখানে আরো অনেকগুলো বিষয় আমরা তোমাদের সাথে ডিসকাস করছি। ফরেনসিক মেডিসিনের একটা বিশাল ইম্পর্টেন্ট অংশ রয়ে যায়, সেটা হলো সেক্সুয়াল অফেন্সেস, ফরেনসিক সাইকিয়াট্রি, সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার। এই অধ্যায়গুলো তাদের খুব প্রিয়। তুমি একটা ভাইবা দিয়ে উঠে আসবা আর এরকম এই চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়বে না, এটা আনবিলিভেবল। যেই কার্ডই উঠুক না কেন, থরলি স্যাররা 4-5টা ডেফিনিশন অফ ডিফারেন্ট টার্মিনোলজি অফ ফরেনসিক সাইকিয়াট্রি তোমাকে ধরবেই।
এগুলো না পারলে স্যাররা তো মহাপাপ মনে করে, যদিও এগুলো জানাটাও আরেক মহাপাপ, আর এগুলো না জানাটা আরেক মহাপাপ। ফরেনসিক মেডিসিন পড়বা আর ফরেনসিক সাইকিয়াট্রি, সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার এবং ফরেনসিক সেক্সুয়াল অফেন্সের মতো টার্মিনোলজি গুলো তুমি জানবা না, এটা কোনোভাবেই মেনে নিতে পারা যায় না। এই জন্য এই টপিকস গুলো হচ্ছে ইন্টারেস্টিং, সেই সাথে আবার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, আবার হচ্ছে তোমার খুব বিদগুড়ে টাইপের, বিভিন্ন ধরনের মিক্সিং। তো যাই হোক, আমরা একটু দেখি এখানে কি কি আছে। তো এটা বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে এগুলা কিন্তু ছাত্রদের খুবই প্রিয় টপিকস। তোমাকে এখান থেকে 3-4-5টা টার্মিনোলজি যে কোনো ভাই ব্যাপারে জিজ্ঞেস করবেই। আমরা একটু পর আসবো আস্তে আস্তে যে কি কি টার্মিনোলজি গুলো আছে, সেগুলা ডেফিনেশন কি, সেগুলোর সাথে তোমাদের অনেকের পার্সোনাল দেখা যাবে অনেক ধরনের বদ অভ্যাস মিলতেছে, অনেকটা ইনবাউন্ড অনেকের থাকে, বুঝতেই পারতেছে না, অনেকটা থাকা স্বাভাবিক, অনেকগুলো অস্বাভাবিক। বাই হিউম্যান কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, এই জিনিসগুলা জানা খুবই জরুরি। এই জন্য এই টপিকস রিলেটেড পড়াগুলো আমাদের জন্য ইন্টারেস্টিং। তো প্রথমে আসো সেক্সুয়াল অফেন্সের ডেফিনিশনটা রিটেনে আসে। ডিফাইন সেক্সুয়াল অফেন্সেস, হোয়াট আর দ্য টাইপস অফ সেক্সুয়াল অফেন্সেস। তো সেক্সুয়াল অফেন্স মিনস হচ্ছে যে কোনো ধরনের কাজ যেগুলো ইলিগাল, যেগুলো করলে শাস্তি হতে পারে অথবা সমাজের চোখে দৃষ্টি কঠোর, খারাপ, অর্থাৎ নর্মাল না। সেক্সুয়াল মিনস ডেফিনেটলি তুমি বুঝতে পারতেছো সেটা কি। তো বলা হচ্ছে অ্যাক্টস অফ ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ এ সেকেন্ড পারসন, ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স করা সেকেন্ড আরেকটা পার্সনের সাথে, অর উইথ অ্যান অ্যানিমাল, অথবা যে কোনো একটা প্রাণীর সাথে, টু অবটেন সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন। তো সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন বা যৌন যে তৃপ্তি বলা হয়ে থাকে, সেটা তুমি যদি ন্যাচারাল ওয়ে বাদ দিয়ে, লিগ্যাল ওয়ে বাদ দিয়ে, তো বলতে পারো লিগ্যাল ওয়ে কোনটা? বাই ম্যারেজ। আমরা কারণ বলছি, আমরা ম্যারেজ ইজ এ লিগ্যাল কন্ট্রাক্ট বিটুইন মেল এন্ড ফিমেল, ঠিক আছে? এবং তারা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন কিভাবে পায়? বাই কয়াটাস, থ্রু ভেজাইনাল রুট। তো এই যে ভেজাইনাল রুট দিয়ে কয়টাস হবে, এর মাধ্যমে সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পাবে, এটা হচ্ছে নরমাল, এটা ন্যাচারাল। আর অফেন্সের পর্যায়ে চলে যাবে অ্যাবনরমাল, ইলিগাল কোনটা, সেটা সবসময় শাস্তিযোগ্য হবে তা না, বাট সমাজের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা খারাপ। এই জিনিসগুলো হলো সেক্সুয়াল অফেন্সের মধ্যে পড়বে। তাহলে সেক্সুয়াল অফেন্স এ ব্রড হেডিং। তাহলে এনি ইলিগাল অ্যাক্টস অফ সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ এ সেকেন্ড পারসন, ওয়াইফ বাদ দিয়ে সেকেন্ড আর যে কোনো পারসন, সেটা মেল টু মেল হতে পারে, ফিমেল টু ফিমেল হতে পারে, মেল টু আদার এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স উইথ ফিমেল হতে পারে, অথবা যে কোনো অ্যানিমালের সাথে হতে পারে। ভেরি ডিভাস্টেটিং, লাইক হর্স, ঠিক আছে? এরকম অনেক লাইক অ্যানিমালের সাথে কিন্তু মানুষজনরা তাদের যৌন বিকৃত আচরণ শুরু করে টু অবটেইন সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন, যৌন তৃপ্তিটা পায়। এই জিনিসগুলোকে বলা হচ্ছে সেক্সুয়াল অফেন্স। হ্যাঁ, এরকম যে ধরনের কাজই হবে এগুলো হচ্ছে সেক্সুয়াল অফেন্সের পর্যায়ে পড়বে। এখন কথা হচ্ছে এটা কয় ধরনের আছে? একটা হচ্ছে ন্যাচারাল, আর ন্যাচারাল, আর একটা হচ্ছে পারভার্সন। 4 ধরনের টাইপস আছে। হ্যাঁ, ন্যাচারাল অফেন্সেস, আনন্যাচারাল অফেন্সেস, সেক্সুয়াল পারভার্সন এবং সেক্স লিঙ্ক অফেন্সেস। টোটাল কয় ধরনের? টোটাল 4 ধরনের। এই 4 ক্যাটাগরির মধ্যে কি কি এক্সাম্পল আছে, এটা কিন্তু এমসিকিউর একটা হট প্রশ্ন। তুমি এমসিকিউতে একটা প্রশ্ন এখান থেকে পাবাই। প্রশ্ন আসে, হোয়াট আর দ্য ন্যাচারাল সেক্সুয়াল অফেন্সেস? তো ন্যাচারাল সেক্সুয়াল অফেন্সেস মিনস যে সেক্সুয়াল অফেন্স গুলো
কি হবে সেক্স অর্গানের মাধ্যমে ন্যাচারাল ব্যানারে হবে লাইক ফিমেলের ক্ষেত্রে ভার্বাজাইনাল রুট দিয়ে হবে ঠিক আছে এটাকে বলা হচ্ছে ন্যাচারাল অফেন্সেস তাহলে এটা একজন বিবাহিত পুরুষ আর একটা অথবা যে কোনো পুরুষ অন্য একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে যদি জড়িয়ে যায় এবং সে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে সেটা যদি পারভেজাইনাল রুট বা সেক্স অর্গানের মাধ্যমে ন্যাচারাল ওয়েতে হয় দিস ইজ কল্ড ন্যাচারাল অফেন্স তিনটা এক্সাম্পল আছে ন্যাচারাল অফেন্স একটা হলো রেপ ইনসেস্ট অ্যাডাল্টারি এগুলোর প্রত্যেকটা ডেফিনেশন এবং এগুলোর ভিতরে কথাবার্তা আমরা ডিটেইলস পরে আলোচনা করব এখন আমরা জাস্ট টার্মিনোলজি গুলো বলতেছি ন্যাচারাল অফেন্স হলো কয়টা তিনটা রেপ ইনসেস্ট অ্যাডাল্টারি পরীক্ষায় আসে হোয়াট আর দ্য ন্যাচারাল অফেন্সেস ট্রু ফলস সো এই তিনটার বাইরে বাকিগুলা কিন্তু ন্যাচারাল অফেন্সেস এর মধ্যে না এরপর হচ্ছে আনন্যাচারাল অফেন্সেস আনন্যাচারাল অফেন্সেস মানে হচ্ছে এখানে যে সেক্সুয়াল গ্র্যাটিফিকেশনটা সে পাবে সেটা সেক্স অর্গান বাদ দিয়ে অন্য ওয়েতে সেগুলো যেমন সডমি সেক্স অর্গানের মধ্যে যেটা পারভেজাইনাল হওয়ার কথা সেটা হয় না আনন্যাচারাল অফেন্সের মধ্যে কি আছে সডমি প্রাইভেটিজম বেস্টাইলিটি বাক্কাল কয়ডাস এই চারটা আছে আনন্যাচারাল অফেন্সেস এই চারটা কিন্তু তোমাকে এমসিকিউ এর জন্য মুখস্থ রাখতে হবে এগুলো ডেফিনিশন আমরা পরে আসতেছি এখন ইন্টারেস্টিং হয়ে আগ্রহী হওয়া দরকার নেই আমরা এগুলো আস্তে আস্তে তোমাদেরকে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করব তো আনন্যাচারাল অফেন্সের মধ্যে সডমি ট্রাইবেডিজম বেস্টাইলিটি এন্ড বাক্কাল কয়ডাস এই হলো আনন্যাচারাল সেক্সুয়াল পারভার্সন গুলা কি পারভার্সনের ডেফিনেশনটা আমাদের একটু জিজ্ঞেস করি আমরা এটা হচ্ছে তুমি সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে গ্র্যাটিফিকেশন না নিয়ে অন্য যে কোনো ওয়েতে তুমি দেখেই থাকলা এতেই তৃপ্তি নিলা তুমি শুনেই গেলা এতেই তৃপ্তি নিলা ঠিক আছে তুমি টাচ করেই তৃপ্তি নিলা তুমি একটা পোশাক আশাক দেখলা অন্য সেক্সের সেই পোশাক দেখে দেখেই তুমি তৃপ্তি নিলা ঠিক আছে অথবা পিক্টোরিয়াল মডেল বা যে কোনো অন্য এক্স অথবা যে কোনো ধরনের আদার জেন্ডারের অপোজিট সেক্সের তুমি বিভিন্ন পিক্টোরিয়াল দেখে দেখে তুমি গ্র্যাটিফিকেশন নিলা অথবা মনে করো যে তুমি সিনেমা দেখলা অন্য যে কোনো ইন্টারেস্টিং ভিডিও দেখে তুমি ঝাঁকুনি মাকুনি দিলা এইরকম সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পাওয়াগুলোকে বলা হচ্ছে পারভার্সন এবং দিস আর ডিভাস্টেটিং ইন আওয়ার সোসাইটি রাস্তাঘাটে ট্রাকে বাসে একদম মহিরুহ অবস্থা দাঁড় করে গেছে অনেকে জানেই না যে এটা তার পারভার্সন আছে সে কি হতে পারে এরকম এরকম অনেকগুলো এক্সাম্পল আছে এগুলো এমসিকিউ আসে স্যাডিজম মেসোসিজম নেক্রোফিলিয়া ফেটিসিজম ট্রান্সভেস্টিজম এক্সিবিশনিজম মাস্টারবেশন প্রোটেরিজম অ্যান্ডিনিজম এটসেট্রা 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 আরো প্রায় 50-60টা টার্মিনোলজি সেক্সুয়াল পারভার্সনে আসে এগুলো আমরা আস্তে আস্তে ডেফিনিশন তোমাদের মুখস্থ করাবো লিখে দিব বলবো যে খালি এগুলো পড়বা এগুলো ব্যাখ্যা করতে গেলে মহা কিয়ামত হয়ে যাবে তুমি আর তুমি থাকবে না তুমি পারভার্টেড হয়ে দাঁড়াই যাও এই জন্য এগুলো আমরা তোমাদের বলে দিব তোমরা পড়ে ফেলবা ঠিক আছে তো এইরকম আমাদের এমসিকিউর জন্য এটার জন্য কিছু টার্মিনোলজি আমাদের লাগবে যে দিস আর দ্য সেক্সুয়াল পারভার্সন কি তাহলে গ্র্যাটিফিকেশন পাবে উইদাউট ইন্টারকোর্স দেখে সুখ শুনে সুখ বুঝে সুখ ঝাঁকি দিয়ে সুখ ধাক্কা খেয়ে সুখ ঘুমাই সুখ কল্পনায় সুখ এখন আসো নাম্বার 4 ক্লাসিফিকেশন অফ সেক্সুয়াল অফেন্সেস আর দ্য সেক্স লিঙ্কড অফেন্সেস এই পাঁচটা কিন্তু এমসিকিউতে আসে স্টকিং বয়ারিজম সেক্সুয়াল হ্যারাসমেন্ট ট্রাফিকিং ইনডেসেন্ট অ্যাসল্ট এগুলোর ডেফিনেশন কোনটা কোনটা লাগবে আমরা বলবো এখন এগুলো ডিটেইলস আমাদের জানার দরকার নেই পরীক্ষা আসবে হুইচ আর দ্য লিঙ্কড অফেন্সেস স্টকিং বয়ারিজম সেক্সুয়াল হ্যারাসমেন্ট ট্রাফিকিং এন্ড ইনডেসেন্ট এই ক্লাসিফিকেশন চারটা খুব ইম্পর্টেন্ট তাহলে ন্যাচারাল কয়টা তিনটা রেপ ইনসেস্ট এবং কি আরেকটা কি ছিল অ্যাডাল্টারি নাম্বার 2 হলো আনন্যাচারাল অফেন্সেস আনন্যাচারাল অফেন্সেস এর মধ্যে কি কি ছিল আনন্যাচারাল অফেন্সেস স্টাইলিটি ট্রাইবেডিজম এরকম Necrophilia. এরপর আসতেছে পারভার্সন
পারভার্সনের মধ্যে আমরা অনেকগুলো বয়ারিজম, ফটারিজম, Coitus. নেক্রোফিলিয়া, স্যাডিজম, মাস্টারবেশন এটসেট্রা। সেক্স লিঙ্ক অফেন্সের মধ্যে 5টা খুব ভালো করে মনে রাখতে হবে। ডিউ টু এমসিকিউ, স্টকিং, বয়ারিজম, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ট্রাফিকিং, ইনডিসেন্ট অ্যাসল্ট। এখান থেকে কোন কোন টার্মিনোলজিগুলো আমাদের লাগবে এগুলো আমরা বলবো। এখন আসো যেটা পরীক্ষা প্রায় সময় আসে, একটা কার্ডই থাকে, খুবই হট টপিকস। এই ডেফিনিশন রিটেনে যেমন আসবে, ভাইভাতে তোমাকে জিজ্ঞেস করবে সেটা ডিফাইন রেপ। ধর্ষণ যেটাকে বাংলায় বলে খুব মহিরুহ আকার ধারণ করছে আমাদের সমাজে। হোয়াটস দ্য মিনিং অফ রেপ? A man is said to commit rape. বলা হচ্ছে একটা মানুষকে সে দর্শক বা সে রেপ করছে, এই দোষে সাব্যস্ত করতে হলে নিচের 7টা ডেসক্রিপশন, যে 7টা ডেসক্রিপশনের যে কোনো একটা যদি সে ফুলফিল করে তাহলে সে রেপিস্ট। তাহলে একটা রেপিস্টকে রেপ করছে ডেফিনেশন হিসেবে তাকে বলার জন্য 7টা পয়েন্টের যে কোনো একটা যদি মিলে যায় তাহলে তাকে বলতে হবে যে আপনি রেপ করছেন। কি? এগেইনস্ট হার উইল, সে একটা ফিমেলের সাথে ইন্টারকোর্স করলো বা তাকে রেপ করলো, সেটা কি রকম? ইন্টারকোর্স করছে বা গ্র্যাটিফিকেশন নিছে এগেইনস্ট হার উইল, তার ইচ্ছার বিরুদ্ধে। কথাগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা জিজ্ঞেস করব। নাম্বার 1টা নাম্বার 1-এ বলতে হবে, এগেইনস্ট হার উইল, ইচ্ছার বিরুদ্ধে যদি ইন্টারকোর্স করা হয় বা তাকে হ্যারাসমেন্ট করা হয় বা রেপের মতো তাকে সেক্সুয়াল ইন্টারকোর্স তার মধ্যে ফেলা, অ্যাক্ট এগেইনস্ট হার উইল। অথবা নাম্বার 2, উইদাউট হার কনসেন্ট, তার সম্মতি ছাড়া। উইল একটা, কনসেন্ট কিন্তু আরেকটা। এগেইনস্ট হার উইল, উইদাউট হার কনসেন্ট। নাম্বার 3, with her consent, when her consent has been obtained by putting her or any person in whom she is interested in fear of death of her. অথবা আরেকটা ক্যাটাগরিতে হলো, মনে করো তুমি তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে ফেলছো জোর করে। কিভাবে? তুমি বলতেছো আমি কনসেন্ট নিছি। হ্যাঁ, আপনি কনসেন্ট নিছেন, উইথ হার কনসেন্ট আপনি কনসেন্ট নিছেন, কিন্তু সেই কনসেন্টটা কিভাবে নিছেন? বাংলা সিনেমার মতো আপনি তার একজন ক্লোজ মা, বাবা, ভাই বোনকে পিস্তলের মাথায় পিস্তল ঠেকিয়ে মৃত্যুর হুমকি দিয়ে রাজি হয়, না হলো সে, না হলো ওনাকে শেষ করে ফেলুন, এবার সে রাজি হয়ে গেল, খেলা শেষ। এরকম কনসেন্ট নিয়ে রেপ ইন্টারকোর্স করলে সেটা হবে রেপ। আদালতে যদি সেটা প্রমাণিত হয় যে তার হাজবেন্ড, বাবা, মা, ভাই বোন, ক্লোজ রিলেটিভ একজনকে মৃত্যুর ভয় দেখিয়ে তাকে যদি কনসেন্ট নিয়ে এরকম করা হয় সেটা রেপ হিসেবে কাউন্ট হবে। তুমি বলতে পারো স্যার এখানে যে বলেন এগেইনস্ট হার উইল, তার ইচ্ছার বিরুদ্ধে, তার উইদাউট হার কনসেন্ট, তার সম্মতির বিরুদ্ধে। ঠিক আছে, তুমি বলতে পারো এখন মনে করো সে কনসেন্ট দিছে, কিন্তু কনসেন্ট, এই জন্য প্রত্যেকটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। ইচ্ছাও থাকতে হবে, ইচ্ছার সাথে সাথে সে বলবে যে ইটস ওকে ইউ মে গো। কনসেন্ট এইভাবে আসতে হবে, জোর করে দেহ পাবি মন পাবি না এরকম হলে হবে না। এরপর আসো নাম্বার 4 ক্যাটাগরি হলো, তুমি মনে করো তার কনসেন্ট নিয়েছো উইথ হার কনসেন্ট, বাট when the man knows that he is not her husband and that her consent is given because she believes that he is another man to whom she is or believes herself lawfully married. মনে করো তুমি একটা ফিমেলকে এমন ভাবে রেপ করলা, মেয়েটা বুঝতেই পারলো না, সে ভাবছে তুমি তার হাজবেন্ড। বলতে পারো স্যার এরকম আবার হয় নাকি? হ্যাঁ হয়। মনে করো হাজবেন্ড বিদেশে ছিল, 10 বছর পরে আসছে, সে চেহারাই ভুলে গেছে। অথবা এমন হয়েছে 20 বছর পর আসছে, চেহারাই ভুলে গেছে। অথবা মনে করো এমন হয়েছে যে তাদের দূরে, সে বাইরের দেশে আছে, ফোনে বিয়ে হয়েছে, তো সে দেখা গেছে চেহারাটা ভাবে মনে নেই, 10 বছর পরে এসে সে বলতেছে আমি তোমার হাজবেন্ড, যার সাথে এভাবে তোমার স্কাইপিতে ওয়াইফাই এর মাধ্যমে বিয়ে হয়েছিল, আমি তোমার হাজবেন্ড। সে মহিলাটা চিন্তা করতেছিল যে আমি তো আমার একজন হাজবেন্ডকে বিয়ে করে, আমার তো একজন হাজবেন্ড আছে, বিদেশে ছিল, আজকে 10 বছর গেছে, তো ঠিক আছে, তো ঠিক আছে তাহলে আপনি মনে হয় আমার হাজবেন্ড। যদিও এই জিনিসগুলো এখন রেয়ার, কারণ আগে এগুলো বেশি ছিল, তখন অত বেশি ফটোগ্রাফি ছিল না, রিজার্ভে এনআইডি ছিল না, ওরকম আইডেন্টিফিকেশনের জন্য অত প্রসেস ছিল না, রেকর্ডিং ছিল না, ভিডিও ছিল না, অডিও ছিল না। এই জন্য এখন এই জিনিসগুলো খুব রেয়ার। আগে এগুলো হতো,
বিয়ে হয়েছে আরেকজন তো খেলে চলে গেছে, আবার ডিস্টার্ব করে চলে গেছে আরেকজন। তাহলে উইথ হার কনসেন্ট, মহিলা কনসেন্ট দিছে কিন্তু মহিলা আসলে ভুল করে দিয়েছে, সে তো ভুলে গেছে তার স্বামীর চেয়ার, বাট সে জানা যে সে বিয়ে হয়েছে, তো এটা মনে হইতে পারে, পরে দেখতেছে ঘটনা শেষ। এরকম কনসেন্টের ক্ষেত্রে এটা রেপ হিসেবে কাউন্ট হবে। আরেকটা বলা হচ্ছে উইথ হার কনসেন্ট, এমন সময় সে কনসেন্ট দিছে যে সময় সে ইনটক্সিকেটেড, হয়তো তুমি তাকে এমন কিছু বিষ পান করাইছো লাইক দাতুরা, সে পয়জনাস হয়ে সে আনসাউন্ডনেস অফ মাইন্ড, অজ্ঞান হয়ে গেছে, অথবা সে ড্রাউজি, সে তাকে তুমি বিয়ার দিছো, ওয়াইন দিছো, অথবা এমন একটা স্টুপিফাইং এজেন্ট লাইক নাক্স ভূমিকা দিছো যে সে এগুলো খাওয়ার পরে তার মধ্যে একটা সেক্সুয়াল অ্যারাউজাল হইলো, সে জ্ঞান সাউন্ডনেস অফ মাইন্ড চলেই গেল, তার সামনে আসলে কি করতেছে সে জানেই না, সে কার সাথে তার সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে, ওই ব্যক্তি তার হাজবেন্ড কিনা, আদৌ তার পরিচিত কিনা, এই যে ঘটনাটা ঘটতে যাচ্ছে এটার পরে তার যে কনসিকুয়েন্সটা হবে, সে যে রেপ হিসেবে সমাজে হেয় হবে, তার ইন্টারকোর্স যদি সে করে ফেলে ভার্জিনিটি লস হবে, এই যে কনসিকুয়েন্স অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা সে ভুলে গিয়ে সে মাতাল হয়ে বয়ফ্রেন্ডের সাথে তার কনসেন্ট দিয়ে ইন্টারকোর্স করে ফেললো। এরকম যদি এরপরে সে দেখা গেল তার জ্ঞান ফিরে পর দেখতেছে তার ভার্জিনিটি লস হয়ে গেছে, সে রেপ ভিকটিম হয়ে গেছে, তাকে রেপ করে দেওয়া হয়েছে, এখন সে আদালতে মামলা করছে, সে বলতেছে আমাকে মাতাল করে বিভিন্ন স্টুপিফাইং ড্রাগ দিয়ে ইনটক্সিকেট করে আমার সাউন্ডনেস অফ মাইন্ডকে চেঞ্জ করে আমাকে ফুসলায়া খুঁটেলে নিয়ে দর্শন করছে। এটা যদি প্রমাণিত হয় যে ব্লাড টেস্ট করে দেখে তার শরীরে ওয়াইন ছিল, হেরোইন ছিল, ফেন্সিডিল ছিল, ইয়াবার ইনটক্সিকেশন ছিল, দাতুরা পয়জনিং ছিল, তখন ওই টাইমে যদি বলা হয় যে হ্যাঁ ওর ব্লাডে এগুলার টক্সিসিটি ছিল, সো এটা কনসেন্ট হয়নি, তখন তুমি বলতে পারবা স্যার আমরা তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা হয়েছে, এটা বলার সুযোগ নেই। 6 নাম্বার একটা ক্যাটাগরি আছে, সেটা উইথ অর উইথাউট হার কনসেন্ট, সে কনসেন্ট দিক না দিক, যদি তার বয়স 18 বছরের নিচে হয়, এটা বাংলাদেশের লতে বলা হয়েছে, আমাদের মেজর এজ যেটা প্রাপ্তবয়স্কর বয়স হচ্ছে 18 বছরের নিচে বেয়াটাকে বাংলাদেশের আইনে সিদ্ধ করে নাই, এটা সিদ্ধ হয় নাই, এটা বাল্য বিবাহ যেটা জায়েজ নেই আমাদের আইনে। তো 18 বছরের নিচে যদি কোনো মেয়ে বিয়ে হয়, সে তো লিগ্যাল ম্যারেজ হইলো, তাহলে ইন্টারকোর্স হবে স্বামী স্ত্রীর মধ্যে, তুমি বলতো এটা তো বৈধ, কিন্তু আইন বলতেছে বিয়ে হোক আর না হোক, কনসেন্ট দিক আর না দিক, বয়স যদি 18 নিচে হয়, এটা জামাই করলো ইন্টারকোর্স সেটা হবে রেপ, এটা যদি বয়ফ্রেন্ডে করে সেটাও রেপ, সেটা যদি আগন্তুক করে সেটাও রেপ। সো বি কেয়ারফুল, বয়স চিন্তা করতে হবে। আরেকটা ক্যাটাগরি হলো হয় শি ইজ আনএবল টু কমিউনিকেট কনসেন্ট। এখন এমন একটা পর্যায়ে একটা ফিমেল বা পজিশনে আছে, সে হলো কমাতে আছে, সে জানে না ডেথ লাইক কন্ডিশন, সে কনসেন্ট দেওয়ার মতো কন্ডিশন তার ব্রেনে নেই, সে এরকম একটা পেশেন্টকে, এরকম একটা ফিমেলকে, এরকম একটা মহিলাকে তুমি রেপ করলা, বললা যে না সে তো জানতো, সে বুঝতো, কিন্তু আদালত বলতেছে সে তো 1 সপ্তাহ ধরে অজ্ঞানী স্ট্রোক করে, সে করতে এবারে তোর কনসেন্ট দিছে, তুই আকাম করার জায়গা পাস না। তাহলে এই 7 ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিতে যদি একটা ফিমেলের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, সেটা কাউন্ট হবে রেপ হিসেবে। একটা কোশ্চেন হ্যাঁ বলো স্যার, আমরা মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স অফ এজে বলছিলাম যে মানে 16 ইয়ার এজে একটা ওমেন সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবে। 16 ইয়ার্স এর নিচে একটা মেয়ে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবে, এটা ব্রিটিশ ল বলা আছে। 16 ইয়ার্স হ্যাঁ বাংলাদেশের লতে বলা হয়েছে এটা 18 ইয়ার্স অফ এজ, ঠিক আছে কথা বুঝছো? তো ব্রিটিশ লতে কিন্তু এটা 16 বলা আছে, যে উইথ অর উইথআউট হার কনসেন্ট when she is under 16 years of age, তুমি এখানে অবলিক দিয়ে 16 লিখতে পারো, ইটস অ্যাকর্ডিং টু ব্রিটিশ ল। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এখন এটা হচ্ছে বাইরের দেশের লোকজন করে ফেলছে আর কি, কারণ তাদের দেশে তো ম্যারেজ এত ইম্পর্টেন্ট না, তাদের দেশে সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স, এগুলো তো অহরহ হচ্ছে, বয়ফ্রেন্ড
মেসি আর কি সবাই বিয়ে করে বাচ্চা হওয়ার 10 বছর পরে এদের বিয়ে হয়। তো সবাই তো ওদের দেশে মেসি, আমাদের দেশে তো মেসি হওয়া যাবে না। তো এই জন্য ওইসব দেশের ক্ষেত্রে ওই জিনিসগুলা বলা হচ্ছে যে ওদের দেশে রেপ বা এই জিনিসগুলো ফ্যাক্টর না, এদের দেশে হচ্ছে কনসেন্টের এজটাই হলো সেক্সুয়াল ইন্টারকোর্স 16 ইয়ার্স, কিন্তু আমাদের দেশে সেটা 18। ইজ ইট ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। স্যার শুনতেছি, বলো। স্যার, কেউ যদি মানে 18 ইয়ার্স এর আগে বিয়ে হয়ে যায় এরপর পরে কি ম্যারেজটা রেজিস্টার করতে পারে বাংলাদেশে অ্যাডাল্ট এখনো হয়ে যাওয়ার এরকম, পর? বাংলাদেশে এখন পর্যন্ত এরকম কোনো কাবিন লেগেছে উকিল বা রেজিস্ট্রেশন করে যে কাজী নাই যার মামলা খায় ফাঁসি যাওয়ার জন্য বা জেলে যাওয়ার ইচ্ছে হয়েছে। তোমার বয়স যতই হোক না কেন তোমাকে টেনে আমি 18 করবেই। রেজিস্ট্রেশনে জীবনেও 18 নিচে তোমাকে দেখাবে না। যে মেয়ের বিয়ে হয়েছে তোমার ইন্টার ফার্স্ট ইয়ার, তার বয়স তো 15 16। যে মেয়ের বয়স হচ্ছে 9-10 তার বয়স 9-10 ক্লাসে, তার বয়স কত আর 15-16। বিয়ে হচ্ছে কি অহরহ হচ্ছে, গন্ডায় গন্ডায় বিয়ে হচ্ছে। তুমি কি ভাবছো এদের 16 বছর বয়স দিছে? বাংলাদেশের মহিলাদেরকে বিশ্বের মহিলাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করা যায় না বয়স কত, কিন্তু বিয়ের ক্ষেত্রে তাদের বয়স সবসময় বাড়াই থাকে, এটার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। ইজ ইট ক্লিয়ার? তাহলে কাজী অফিসে যে রেজিস্ট্রেশন বাংলাদেশের আইনে করা হয় প্রত্যেককে টেনে 18 করে দেওয়া হয়। ইজ ইট ক্লিয়ার? না হলে এটা বিয়ে হবে না। পরে যদি ক্লেম করে যে আমাকে বুলাইবেলা বিয়ে করছে, আমার বয়স এখনো হয় না, আমি কনসেন্ট দিতে হয় না, জামাই র‍্যাপ ভিকটিম হিসেবে মামলায় ফেসে যাবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ইজ ইট ক্লিয়ার হইছে? জি স্যার। ওকে, অ্যানাদার কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে এই 7 ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরিতে যদি তোমার কি বলে এই সেক্সুয়াল ইন্টারকোর্স হয় সেটা হবে রেপ কেস হিসেবে লতে অ্যাকসেপ্টেন্সি পাবে, মামলা করলে শাস্তি হবে। এই ডেফিনিশনটা কিন্তু একদম ঠোঁটস্থ বলতে হবে, এই 7টা পয়েন্ট, এটা রিটেনে 2 নাম্বার দিয়ে আসে। এখন আসো এরপরে কথা হলো কিছুতে এক্সেপশন থাকতে পারে। যেমন অনেক সময় আমরা দেখা যায় মেডিকেল প্রসিডিওর করতে গেলে পারভেজাইনাল এক্সামিনেশন করতে হয়, তখন তো তার ভেজাইনাল হাইমেন যেটা আছে হাইমেন রাপচার হয়ে যায়। তো সেটা কি তাহলে হাইমেন রাপচার হলে কি সেটা রেপ হয়ে যাবে? না, মেডিকেল প্রসিডিওরের জন্য কনসেন্ট নিয়ে গার্জিয়ান সহকারে ওকে এটা করা যাবে। ঠিক আছে? এই যে দেখো বলা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স অর সেক্সুয়াল এক্স বাই এ ম্যান উইথ হিজ ওন ওয়াইফ। আমি আমার ওয়াইফের সাথে বা এই যে ওয়াইফের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করবে, কিন্তু ওয়াইফের বয়স যদি 15 বছরের, এটা হচ্ছে ব্রিটিশ লতে বলা হয়েছে 15 বছরের নিচে না হয়, 15 বছরের উপর হয়, এই লোক আছে 15 বছরের উপর হয় তাহলে সেটাকে রেপ বলা যাবে না, কিন্তু বাংলাদেশের লতে সেটাকে 18 বছর বলা হয়েছে। ব্রিটিশ লতে 15 বছর পর্যন্ত আছে আর কি। হ্যাঁ, 15 বছরের নিচে হলে এটা রেপ হবে, এর উপরে ইটসেলফ ওয়াইফের ক্ষেত্রে সেটা রেপ হবে না। ইজ ইট ক্লিয়ার? তাহলে ওয়াইফের ক্ষেত্রে একটু ব্রিটিশ লতে এই শিথিলতা দেওয়া হয়েছে যে ওয়াইফের ক্ষেত্রে 15 বছরের উপরে হলে অসুবিধা নাই, ওয়াইফের বয়স 15 বছরের নিচে হলে সেটা রেপ হবে, কিন্তু বাংলাদেশের লতে এটা 18 পর্যন্ত স্থিতিশীল রাখছে। এখন এই প্রশ্নটা আমাদের স্যারদের খুব প্রিয় কোয়েশ্চেন, এটা বিশেষ করে আমাদের কাশেম স্যার যখন আসে বলে যে হোয়াট কনস্টিটিউটস রেপ, মানে রেপ বলতে আসলে কি বোঝায়? রেপ বলতে কি টোটাল ইন্টারকোর্স হয়ে ইজাকুলেশন হইতে হবে, অথবা ইন্টারকোর্স হচ্ছে মাঝপথে ইজাকুলেশন না হলেও কি তোমার রেপ হবে? বা হোয়াট মানে কতটুক পর্যন্ত কন্ডিশনকে আমরা রেপ বলবো? আমরা ধস্তাধস্তি করলে রেপ হয়ে যাবে, টাচ লাগলে রেপ হয়ে যাবে, কি ধরনের কন্ডিশন পর্যন্ত রেপ হবে? বলা হচ্ছে দ্য স্লাইটেস্ট পেনিট্রেশন অফ দ্য পেনিস উইদিন দ্য ভালভা, অথবা বলা হচ্ছে মিনিমাল প্যাসেজ অফ গ্ল্যান্স পেনিসের টিপ যদি তোমার লেবিয়া মেজরা মাইনরার মাঝখান দিয়ে
যদি স্লাইট পেনিট্রেশন অফ দ্য পেনিস হয় সেটাকে হয়েছে জাস্ট কোনো কারণে তুমি পারো নাই, অথবা মনে করি ইজাকুলেশন হয় নাই, পরবর্তী কন্টিনিউশন করা যায় নাই পরিবেশ পরিস্থিতির কারণে, বলা হচ্ছে যদি স্লাইট পেনিট্রেশন অফ পেনিস যদি তার ভালভাতে হয়, ইজাকুলেশন হোক না হোক, ইন্টারকোর্স কমপ্লিট হোক না হোক, হাইমেন রাপচার হোক না হোক, এটা রেপ হয়ে যাবে। Slightest penetration of the penis is enough to constitute the rape. তো slight penetration of penis যদি হয় সেক্ষেত্রে ইজাকুলেশন নাও হতে পারে বাট রেপ। তুই বলতে পারো আমি তো তৃপ্ত নিতে পারি না, ইজাকুলেশন হয় না, এটা হবে না। জি না, এটা পেনিট্রেশন হয়েছে, শেষ। পেনিট্রেশন হলেই দেখা যাবে ওখানে একটু ব্রিজ থাকবে, তারপর হচ্ছে তোমার রগোসিটি লস হবে, হ্যাঁ, তারপর হচ্ছে অনেক সময় হাইমেন রাপচার হয়ে যায়, স্লাইট পেনিট্রেশনের হাইমেন রাপচার হয়ে যায়, তাহলে হাইমেন রাপচার হলেও রেপ হবে, হাইমেন রাপচার নয় স্লাইট পেনিট্রেশন অফ পেনিস হলেও রাপচার হবে। এইটুকু কন্ডিশনকে বলা হচ্ছে রেপ হবে। ইজাকুলেশন ইজ নট কমপ্লিটেড, ইজাকুলেশন কমপ্লিট হওয়া জরুরি না। ওকে, এই যে নিচে লেখা আছে কমপ্লিটেড অ্যাক্ট অফ ইন্টারকোর্স ইজ নট নেসেসারি টু কনস্টিটিউট রেপ। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং প্রিয় কোয়েশ্চেন আমাদের কাশেম স্যার। ঠিক আছে, তাহলে রেপ বলার জন্য শুধুমাত্র একটু পেনিস ঢুকাইলে খেলা শেষ, এনে ধরা খেয়ে যাও। এখন প্রশ্ন আসে যে কত বছর বয়সের বাচ্চারা রেপ করলে তা মানে ইন্টারকোর্স করলে এরকম রেপ ভিকটিম হিসেবে আদালতে শাস্তিযোগ্য হবে? সব মানে বাচ্চা একটা বলা হচ্ছে এরকম কোনো এজ লিমিটেশন নাই, পুরুষরা আজীবন ভার্জিন, আজীবন রেপিস্ট হিসেবে কি করতে পারে, খাতায় নাম লিখাতে পারে। বলা হচ্ছে পুরুষদের এরকম কোন ধরনের কি নেই, এজ লিমিটেশন নাই। তাহলে যে কোনো ধরনের বাচ্চা থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা রেপ ভিকটিম হিসেবে রেপ করতে পারে। সো কাউকে ছোট বলে অবহেলা করার সুযোগ নেই। একটা ডেফিনেশন বা টার্মিনোলজি আছে, এগুলো কিন্তু পরীক্ষাতে পাইবাতে প্রায় জিজ্ঞেস করে, বিশেষ করে সিনিয়র স্যাররা, এদের এগুলো খুব মজা লাগে। এগুলো তোমাকে জানতেই হবে, তুমি আর কিছু জানো না জানো, তোমাকে এই কয়েকটা টার্মিনোলজি জানতে হবে। এই যে এখানে আমরা কয়টা দেখো, 4টা টার্মিনোলজি দিচ্ছে। একটা হলো স্ট্যাচুটরি রেপ। Statutory rape হচ্ছে it is sexual intercourse with a girl below 18 years of age even with her consent. That's one. বাংলাদেশের লতে বলা হচ্ছে 18 বছর বয়সের নিচে কোনো ফিমেলের সাথে, মেয়ের সাথে তুমি ইন্টারকোর্স করলা, তার কনসেন্ট নেওয়ার পরেও এটা রেপ হয়ে যাবে। কারণ এটা আইনের মধ্যে কি, আইন লঙ্ঘন হওয়ার কারণে বয়স আইনের মধ্যে 18-র উপর বলা হয়েছে, 18-র নিচে হলে মানে আইনে এটা নিষেধ করা হয়েছে। স্ট্যাচুটরি মানে হচ্ছে গভর্নমেন্ট, সরকারি, আইন, সংসদ, সাংবিধানিক রেপ। তো সংবিধানের মধ্যে, আইনের মধ্যে লেখা আছে 18 বছর উপর হইতে হবে, এর নিচে হলে এটা রেপ হবে। সো এরকম কোন রেপ হইলে সেটার নাম স্ট্যাচুটরি রেপ। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। স্যার নেক্সট 2 নাম্বার গ্যাং রেপ, গ্রুপ রেপ। খুব অহরহ হচ্ছে, একদম বাজে অবস্থা বাংলাদেশে বর্তমানে। যেখানে যাচ্ছে গৃহবধূ 7 জন 8 জন ফ্রেন্ডদের মাধ্যমে গ্যাং রেপ হচ্ছে। গ্যাং রেপ একসাথে গ্রুপ অফ পিপল যখন পরপর একজন সিঙ্গেল ভিকটিমকে রেপ করে, সেটা নাম গ্যাং রেপ। প্রত্যেক ব্যক্তি, সহযোগী এবং পারফর্মার, প্রত্যেক গ্রুপ অফ পিপল প্রত্যেকেই সমানভাবে দোষী হবে। এটা হচ্ছে লতে বলা হচ্ছে। একজন যে বলে আমি করছি, আমি দেখছি, আমি করি না, আমি হবে না, এগুলোর সুযোগ নেই। ডেট ট্র্যাপ। ডেট ট্র্যাপ মানে হচ্ছে ডেট করতে গেছে বয়ফ্রেন্ডের সাথে, অনেকদিন দেখা হয় না, গেছে করতে, সেক্সুয়াল ইন্টারকোর্স করে দিছে। সুযোগের সদ্ব্যবহার কিভাবে, বুঝাই সুজাই বাবু খাইছে বং বাং বুঝাই সুজাই দিয়ে দিছে, একটা সিডেটিভ ড্রাগ খাওয়াই দিছে, শুয়ে গেছে, সেক্সুয়াল ইন্টারকোর্স করে হোটেলে ফেলাই চলে আসছে। দিস ইজ ডেট রেপ। মেরিটাল রেপ। মেরিটাল রেপ বলতে পারে এটা আবার কি জিনিস, সেটা হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফ বিয়ে হলো, বিয়ের পরে তারা কোনোভাবে মনোমালিন্যতা, হয়তো সমস্যা তৈরি হয়েছে, আদালতের মাধ্যমে তারা ডিভোর্স চাইছে। ডিভোর্স আদালত বলছে যে ঠিক আছে আপনারা 6 মাস আলাদা থাকেন, 6 মাসের পরে আপনাদেরকে আদালত রায় দিলে তারপর আপনারা ডিভোর্সের অফিসিয়ালি আইনের মাধ্যমে কি হবেন, স্বীকৃতি পাবেন যে আপনারা আলাদা হয়ে গেছেন। এখন কোনো কারণে হাজবেন্ড আর থাকতে পারতেছে না,
সে যদি দেখা যায় এই নির্দিষ্ট টাইমের মধ্যে জোর করে ওয়াইফের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে বাধ্য করে, সেটা কিন্তু রেপ হয়ে যাবে। কারণ এটা আদালত বলছে অ্যাবস্টেইন করতে, আলাদা থাকতে, সময় দিছে, এই সময় তাদের মধ্যে মুআমালাত করা যাবে না। ওয়াইফের এগেইনস্টে গিয়ে ল ব্রেক করে যদি এরকম হাজবেন্ড ওয়াইফ, আবার যদি ওয়াইফের সাথে হাজবেন্ড কি করে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, ওয়াইফ যদি ক্লেম করে, তাহলে কিন্তু হাজবেন্ডকে রেপিস্ট হিসেবে, ভিকটিম হিসেবে শাস্তি পাবে। দিস ইজ কল্ড ম্যারিটাল রেপ। কারণ তাদের তো বিয়ে ছিল, কিন্তু বিয়েটা আদালত বলছে 6 মাস পর্যন্ত পোস্টপন, 6 মাস পর রায় দিলে ফাইনাল ডিসিশন ডিভোর্স। এর মধ্যে আপনাদের দেখা সাক্ষাৎ হওয়া যাবে না, আপনারা আলাদা থাকবেন। স্বামী চলে গেল, এই ডিক্রি বা রায় হওয়ার আগেই ঘটনা ঘটে গেছে। জোর করে যদি আমার ওয়াইফ এখনো তো ডিক্লারেশন আসে নাই, এর আগে যা সময় আসে ঠিক আছে চলো, ইটস নট অ্যালাউড বাই দ্য ল। এটা ম্যারিটাল রেপ। এই ডেফিনিশন 4টা কিন্তু ভালো করে মাথায় রাখবে। এখন আসো ইনভ্যালিড কনসেন্ট বলে একটা টার্মিনোলজি আছে, যেই এইখানে 4টা পয়েন্টস আছে। এই 4টা পয়েন্টস কিন্তু অলরেডি আমরা রেপের ডেফিনিশনে বলে ফেলছি। এই 4টা পয়েন্ট কিন্তু প্রায় সময় স্যারা জিজ্ঞেস করবে, বলবে যে আচ্ছা তুমি বলতেছো কনসেন্ট দিছে, আচ্ছা বলো তো কখনো কি কনসেন্ট দিছে কিন্তু আদালত সেটাকে ইনভ্যালিড বলে দিতে পারে? মেয়ে রাজি, ঘটনা ঘটে গেছে, কিন্তু আদালত যদি বলে এটা মেয়ে দিলেও এটা হয় নাই, তুমি বলো তো বাবা হয়, what's the condition where consent will be invalid? স্যার এরকম কিছু কন্ডিশন আছে, মেয়ে বলছে, কেউ কিছু বলবা? 18 বছর নিচে হলে তখন এই যে দেখো এক নাম্বার তুমি যেটা বলছো এটা 4 নম্বরে লেখা আছে, যদি মেয়েটার বয়স 18 বছরের কম হয়, যেটা অলরেডি আমরা রেপের ডেফিনিশনে বলে ফেলছি। আর 1 নম্বরে বলতেছে হয় ইট ইজ অবটেইন বাই ফ্রড বাই এন ইম্পারসোনেশন অফ দ্য হাজবেন্ড, অর্থাৎ হাজবেন্ডের মতো চেহারার কেউ একজন অনেক দিন পরে এসে, আমি তোমার স্বামী যিনি 10 বছর আগে বিদেশ গিয়েছি, তুমি আমাকে চিনতে পারতেছো না, এই সেই ডট 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 ঘটনা ঘটা দিছে, এরপর দেখতেছে এটা তো আমার স্বামী না। ফ্রড কেউ যদি এসে এরকম কি করে কনসেন্ট নিয়ে রেপ করে, এটা হবে না। When it is obtained by putting her, ওই যে any person বা মা বা ভাই হুমকির ভালোবাসা দিবি কিনা বল দিয়ে দিছো, ঘটনা শেষ। এটা হবে না। When at the time of giving consent, যে সময় তোমাকে মাতাল করে ফেলছে ওয়াইন দিয়ে, হেরোইন দিয়ে, অথবা তোমাকে মনে করে স্ট্রিপিং এজেন্ট দিয়ে তুমি কনসেন্ট দিয়ে দিছো, তুমি জানোই না কি করতেছে, পরবর্তী তোমার সেন্স আসা পর তুমি দেখতেছো, ঘটনা শেষ। অর্থাৎ লাস্ট যে রেপের ডেফিনিশনে 4টা পয়েন্ট বলছি, কনসেন্ট দেওয়ার পরও হবে না, এই 4টা কথাই হচ্ছে ইনভ্যালিড কনসেন্ট, এই কন্ডিশনগুলো শেষ। এটা আলাদাভাবে কোয়েশ্চেন আসে দেখে আমি আলাদা করে পয়েন্টগুলো নিয়ে আসছি, যাতে তোমার প্রশ্নের আনসার দিতে সুবিধা হয়। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন। এখন আসো এই প্রশ্নটা প্রায় সময় স্যাররা জিজ্ঞেস করে, আমাদের হাসানুজ্জামান ভুঁইয়া থেকে শুরু করে সিনিয়র স্যাররা বলে যে আচ্ছা হোয়াট আর দ্য টাইপস অফ রেপিস্ট। তুমি বলতে পারো আমার রেপিস্টের মধ্যে আবার টাইপস আছে? ইয়েস, কারণ রেপিস্ট যে হবে সে ডেফিনেটলি কখনো সুস্থ মস্তিষ্কের মানুষ হওয়া ছাড়াও বিকৃত মস্তিষ্কের মানুষ হবে, এটাই তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানে নিব। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন এই অঘটন ঘটাতে পারে এরকম জঘন্য কাজ? আল্লাহ মাফ করো। প্রশ্ন আসতে পারে তাহলে রেপিস্টের মধ্যেও বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। 1 নাম্বার নরমাল ওয়েল অ্যাডজাস্টেড ম্যান। একটা নরমাল মানুষও বলা হচ্ছে রেপিস্ট হিসেবে রেপ করে ফেলতে পারে, কখন? যদি সে ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, যদি সে কোনো ধরনের এডিক্টেড কোনো কিছু খাওয়ার পর যদি তার ইনটক্সিকেশন হয়ে সে যদি মাতাল হয়ে তার হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে সে কি করতেছে বুঝতে না পারে, তখন কিন্তু রেপ করে ফেলতে পারে। দিস আর দ্য কল কমন রেপিস্ট। এটা কিন্তু জিজ্ঞেস করে হোয়াট আর দ্য কমনেস্ট টাইপ অফ রেপিস্ট? দিস আর দ্য নরমাল ওয়েল অ্যাডজাস্টেড পারসন যেটা আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল। বেশিরভাগ ক্ষেত্রে রেপ ভিকটিম যারা রেপিস্ট তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম মদ্যপায়ী থাকে। আর কতগুলো থাকে হচ্ছে সেক্সুয়ালি ডেভিয়েটেড, সাইকোলজিক্যালি সে ডেভিয়েটেড, সে মেয়ে দেখলেই তার কন্ট্রোল থাকে না, অপোজিশন সেক্স দেখলেই তাকে কন্ট্রোল করতে পারে না, এবং সে টোটালি মানে বাজে একটা অবস্থা আর কি। হ্যাঁ, আর একটা কন্ডিশন আছে সেক্সুয়ালিও ডেভিয়েটেড, সাইকোলজিক্যালি ডেভিয়েটেড এবং ইমোশনালিও ডিস্টার্ব, দুইটাই। ঠিক আছে,
আর একটা ক্যাটাগরি আছে সেক্সুয়ালি কিন্তু ঠিক আছে, কিন্তু সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের কারণে, ব্রেন ড্যামেজের কারণে সে আসলে কি করতেছে সে নিজেই জানে না। এই 4 ক্যাটাগরির টাইপস অফ রেপিস্ট আমাদের সমাজে দেখা যায়। বা মোস্ট কমন হচ্ছে কোনটা? মোস্ট কমন হচ্ছে মধ্যবয়ী হওয়ার পর সে বুঝতে পারে। নরমাল এই 4 ক্যাটাগরির রেপিস্ট আমাদের আছে। এখন প্রশ্ন যেটা পরীক্ষা প্রায় সময় আসে এবং এটা তুমি পাস করতে পারবে না, সারা জিজ্ঞেস করবে, আচ্ছা রেপ হওয়ার পরে পেশেন্ট মারা যেতে পারে? ইয়েস, হোয়াই? প্রায় সময় মারা যাচ্ছে। দিস আর দ্য কমপ্লিকেশনস অফ রেপ। এটা রিটেন আসবে, ভাবে তবে তুমি রেসার পাস করতে পারবে না। কিভাবে স্যার? 1 নাম্বার ডেথ হইতে পারে। কিভাবে হতে পারে? শক। শক কেন হবে স্যার? হ্যামোরেজের কারণে। এতগুলা মানুষ গ্যাং রেপ করতেছে, পারবে জানাতে এত ছোট একটা জায়গায় পর পর যখন ফ্রিকশন হবে, ওখানে টিয়ার হবে, লেসারেশন হবে, ব্লিডিং হইতে 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 কি হবে? মারা যাবে। কারণ তাকে নিয়ে তো কেউ হসপিটাল আনবে না। সে টিয়ার হওয়ার পরে দেখা যাবে সে তো ওই আনএবিলিটি হয়ে যাবে, সে মুভ করতে পারবে না, পেইন হবে, ব্লিডিং হবে। তো ব্লিডিং হলে ফ্লুইড লস হবে, ব্লাড লস হবে, তাহলে শকে চলে যাবে। আর কি হতে পারে? সাফোকেশন হতে পারে। আর কি হতে পারে স্যার? মেন্টাল ডিয়ারেজমেন্ট। যদি সে বেঁচে যায় মানসিকভাবে ভেঙে পড়বে, মাঝে মাঝে তার খিঁচুনি হবে, মাঝে মাঝে তার সাইকোলজিক্যাল ট্রমাটাইজেশন হবে, সে বের হতে পারবে না, সোশ্যাল স্টিগমাটায় ভুগবে, লোকজন টিজ করবে, হেয় মত প্রতিপন্নতায় ভুগবে, সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, সেক্সুয়ালি সে টোটালি ডিসরাপশন হয়ে যাবে। হায় আমার কি হলো, আমি মানুষ কাজে মুখ দেখাইতে পারবে না। এই কন্ডিশনগুলো তার মধ্যে চলতে থাকবে। These are called rape trauma syndrome. This is the very bullet প্রশ্ন question of the each and every age teachers. What do you mean by rape trauma syndrome? সেটা না বললে তুমি পাস করতে পারবে না। তাহলে একটা রেপ ভিকটিমের যখন এই কমপ্লিকেশন গুলো, যদি সে মরে যায় তো মরে গেল, শক হয়ে, হ্যামরেজ হয়ে, সাফোকেশন হয়ে। যদি সে বেঁচে যায় তাহলে তার যে প্রবলেম গুলো হবে সেটার নাম কি? রেপ ট্রমা সিনড্রোম। What do you mean by rape trauma syndrome? বলা যায় it consists of behavioral, somatic, psychological reaction. 3 ক্যাটাগরির স্যার তার সমস্যা হবে। আচরণগত, সোমাটিক মানে শারীরিকভাবে, সাইকোলজিক্যাল মানে মানসিকভাবে। কেন? কারণ স্যার তার রেপ করা হয়েছে, জোর জবরদস্তি করে। এটাকে বলা হয় স্যার ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটা যে কোনো কাজে হতে পারে। অনেক বেশি তোমার উপরে ঝড় ঝঞ্ঝা জেগেছে, মনে করো তোমার বাবা মা হঠাৎ অনেক অসুস্থ হয়ে গেছে, আক্রান্ত পুরো ফ্যামিলি, একজন আইসিইউতে, একজন ওয়ার্ডে, একজন মারা গেছে, এরকম বাসা আরো 2-3 জন পজিটিভ, এই অক্সিজেন লাগতেছে, কাউকে ম্যানেজ করা যাচ্ছে না। লাইক 7 months 8 months ব্যাক দ্য সিনারিও অফ আওয়ার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে বলো, বিশ্বের মধ্যে, আমেরিকাতে, ইতালিতে তুমি যে কন্ডিশন গুলো গেছে, ডাক্তারদের সামনে দিয়ে গেছে, এই যে কন্ডিশনটা যদি তোমার আল্লাহ ইনশাআল্লাহ ভবিষ্যতে ক্লিয়ার হয়ে যায়, এই যে আমাদের মধ্যে যে একটা স্ট্রেস আমরা যাচ্ছি, প্রত্যেকটা দিন পিপি পরে, N95 পরে ডিউটি করার সময় মৃত্যু, যে আমি কালকে নাইট করলাম 3টা ডেথ, সকালে একটা 20 বছরের বাচ্চা ডেথ, তারপর হচ্ছে রাতের মধ্যে রুগী আর সারা 15-20টা, ওয়ার্ডে জায়গা নেই, ফ্লোরে জায়গা নেই, একটা থেকে অক্সিজেন খুলে আরেকজনকে দিচ্ছি, জায়গা নেই। কোন প্রাইভেট হসপিটালে ভাবছি জায়গা আছে, এই যে 20 বছরের বাচ্চারা রাত 3টায় পড়তেছে, সব ন্যাশনাল, মেট্রোপলিটন, ম্যাক্স, পার্ক ভিউ সব জায়গায় ভর্তি না নিছে, পরে হচ্ছে তোমাদের মেডিকেলেও ভর্তি না নাই, পরে আমি ভর্তি নিছি ছিলাম মেডিকেলে, সকালে গিয়ে এটা হার্ট ফেলিয়ার হয়েছে, আমরা যদিও আমি না। তো এখন এই যে এত বড় একটা স্ট্রেস, যে সমস্ত কন্ডিশনে তুমি যদি একটা ফ্যামিলি মেম্বার হও, তুমি এটা কাটাই, দেখা যাবে এটার পরে 3 মাস পর্যন্ত তোমায় পাগলের মতো একটা তোমার স্ট্রেস থাকবে, তুমি খাইতে পারবা না, ঘুমাইতে পারবা না, ভয় লাগবে, শরীর কাঁপবে, খিঁচুনি হবে, প্রস্রাব পায়খানা মানে ধরে রাখতে পারবা না, সবসময় বুক ধরপড় করে পালপিটেশন হবে। দিস আর কল পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। রেপের মতো একটা কঠিন তুমি ভিকটিম হওয়ার পরে তোমার মধ্যে দিস আর কল রেপ ট্রমা সিনড্রোম অর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। সামনে গত মে জুনে যে কন্ডিশন ছিল, গতকাল আমি সেই সিনারিগুলো পার করতেছি এই মাসে। দ্যাট মিন্স পরিবেশ আসলেই খারাপ হচ্ছে। তো এরকম স্ট্রেসফুল কন্ডিশন গুলোতে যখন কোনো মানুষ দীর্ঘদিন থাকে,
তখন সেটা থেকে যখন সে বেরিয়ে আসে তখন তার পরবর্তী দেখা যায় ওটার ইফেক্ট থাকে। এইগুলাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। রেপের ক্ষেত্রে সেটা বলে রেপ ট্রমা সিনড্রোম। 3 ধরনের চেঞ্জ হয়, কি কি? বিহেভিয়ারাল চেঞ্জ, সোমাটিক চেঞ্জ এবং সাইকোলজিক্যাল চেঞ্জ। বার্গিস নামে একজন সায়েন্টিস্ট বলতেছেন এই রেপ ট্রমা সিনড্রোমের 2টা স্টেজ আছে। এটা কিন্তু স্যারদের প্রিয় কোশ্চেন। একটা স্টেজ হচ্ছে ইমিডিয়েট অর অ্যাকিউট ডিসঅর্গানাইজেশন ফেজ। এটার নাম কি স্যার? দিস আর কল ডিসঅর্গানাইজেশন ফেজ। এটা হচ্ছে স্যার রেপ হওয়ার পরে ইমিডিয়েট কয়েকদিন ভিকটিম থাকবে। ওই মহিলা দেখবা একদম ইমোশনালি সে টেনশনে শেষ, ফিলিং অফ গিলটি, দোষারোপ নিজের মনের মধ্যে, হিউমিলিয়েশন, অপমান বুক করবে, দুঃখ বুক করবে। ইমিডিয়েটলি তার মধ্যে কি হবে? একটা মানে রিয়াকশন হবে যেটা তাকে এত বেশি তাড়া দিবে যে সে সুইসাইড করার মতো অ্যাটেম্পটই নেই। এটা হচ্ছে ডিসঅর্গানাইজেশন বেস। মানে সে তখন একেবারে এলোমেলো হয়ে যায়, কি হবে আমার এখন, কি হবে আমার। দিস আর কল ইমিডিয়েট অ্যাকশন। এরপর অনেক সময় দেখা যায় আস্তে আস্তে যদি ফ্যামিলি সাপোর্ট পায়, গভর্নমেন্ট সাপোর্ট পায়, ট্রিটমেন্ট পায়, এই মেয়েটা যদি বেঁচে যায় তখন লং টার্ম বা রিঅর্গানাইজেশন বেস, তখন একটা দীর্ঘমেয়াদী প্রভাব তার শরীরে থাকে। দেখা যাবে সে আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, সে নিজের লাইফকে নর্মালাইজেশনের সময়ের জন্য নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু তারপরেও মাঝে মাঝে তার মধ্যে দেখা যাবে রাতে স্বপ্ন দেখবে, তার দেখা যাবে মাঝে মাঝে এই যে সিনারিওটা তাকে হঠাৎ হঠাৎ তাড়া দিবে, বিভিন্ন ভয় কাজ করবে, মাঝে মাঝে হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠবে, এই জিনিসগুলো মনে পড়ে কাঁপবে। এরকম একটা লং টাইম লাইফ লং ইফেক্ট তার মধ্যে থেকে যাবে। নাইটমেয়ার, ফোবিয়া, দিস আর কল লং টার্ম ফেজ অর রিঅর্গানাইজেশন ফেজ। তাহলে একটা রেপ ট্রমা সিনড্রোমের ডিজিজে 2টা স্টেজ থাকে। একটা হলো ইমিডিয়েট স্টেজ, সেটা ইমোশনালি গিল্টি ফিলিং হবে, হিউমিলিয়েশন হবে, টেনশন হবে, অ্যাংজাইটি হবে, সুইসাইডাল অ্যাটেম্প নেওয়ার মতো কন্ডিশন তৈরি হবে, নিজেকে শেষ করে দিই মনে হবে। পরবর্তী যদি সে সাপোর্ট পেয়ে বেঁচে যায় তাহলে সে নাইটমেয়ারে ভুগবে, ফোবিয়া হবে, ভয় কাজ করবে, মাঝে মাঝে সে একদম অ্যাবনর্মাল হয়ে যাবে। এভাবেই তার লাইফটা চলবে। প্রশ্ন চলে আসে, এরকম একটা রেপ ভিকটিম যদি আপনার কাছে অটোপসি রুমে তো আর আসবে না, 2টাই আসতে পারে। সে আছে আদালত বলছে ফরেনসিক মেডিসিন ল্যাবে এই মেয়েটাকে কি করা হোক, এক্সামিনেশন করে দেখা হোক যে তাকে রেপ করা হয়েছে কিনা। তাহলে জীবিত আসতে পারে, মৃত আসতে পারে রেপ ভিকটিম। যদি মৃত আসলে আমরা কি করব? মৃত আসলে এজ ইউজুয়াল অটোপসির যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা করব, এটা নিয়ে আমাদের আপত্তি নাই। কিন্তু আমাদের ক্ষেত্রে মেইন হচ্ছে কোনটা? মেইন হচ্ছে তুমি অ্যাজ এক্সপার্টাইজেশন হিসেবে তোমার উপর কিন্তু একটা মেয়ে লাইফ ডিল করতেছে, তোমার একটা ফ্যামিলি যে রেপ করছে, রেপিস্ট, তার জীবন নির্ভর করতেছে তোমার একটা রিপোর্টের উপর। যে তুমি যদি রায় দাও যে সেটা শেষ, তাহলে একটা রিপোর্টের উপরে কিন্তু অনেক 2টা ফ্যামিলি নির্ভর করতেছে, 2টা ফ্যামিলির মানসিক কন্ডিশন নির্ভর করতেছে, রায় নির্ভর করতেছে। তাহলে এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এখন একটা মেয়ে যখন র্যাপ ভিকটিম হয়ে যাবে, তাকে যখন আদালত বলবে যে অগ্রমুখ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনে এত তারিখ হাজির হয়ে ওনার কি হবে, ওনার গোপনাঙ্গ পরীক্ষা করা হবে যে উনি র্যাপ ভিকটিম কিনা, র্যাপ হয়েছে কিনা। হোয়াট আর দ্য প্রসিজিওর? এটা রিটেনে যেমন আসবে ভাইভাতে ধরবেন। 1 নাম্বার প্রিলিমিনারি রিকোয়ারমেন্টস। তুমি বলবা স্যার প্রিলিমিনারি আমাকে কিছু রিকোয়ারমেন্ট লাগবে, সেটা কি স্যার? 1 নাম্বার রিটেন ইনফর্ম কনসেন্ট। এই কথাটা যেন সারা জীবন মনে থাকে প্রপের আগ পর্যন্ত। রেপ ভিকটিমকে আমরা যখন এক্সামিনেশন করতে যাব, একটা মহিলা তোমার ফরেনসিক রিমান্ডে আসছে র্যাপ হয়ে, তুমি গেলা এই উঠো বা লেতুমি পজিশনে পাফা করো, তুমি বেজাইনা সমানে বেজাইনা দেখে হাতের মধ্যে দিয়ে দিলা, তুমি তো দেখা যায় কনসেন্ট নিলে না, এই মেয়ে তো তোমার বিরুদ্ধে একটা র্যাপের মামলা দিয়ে দিবে। বি কেয়ারফুল। কি থাকতে হবে? প্রথম কথা হচ্ছে রিটেন ইনফর্ম কনসেন্ট দিবে। ওই মেয়ে যদি 18 বছরের বয়স হয় তাহলে নিজে কনসেন্ট দিতে পারবে। তাহলে সে একদম লিখিত কি দিবে, সম্মতিপত্র দিবে। যে কি বলবে, রিটেন ইনফর্ম কনসেন্ট কিরকম লিখিত থাকবে, এই লেখাটা তাকে পরে শোনানো হবে, শোনানোর পরে সে শুনবে, শোনার পর সে বলবে আমি রাজি আছি, রাজি হওয়ার পর সে সাইন দিবে। দিস ইজ কল্ড রিটেন ইনফর্ম কনসেন্ট। স্যাররা জিজ্ঞেস করে যে রিটেন ইনফর্ম কনসেন্ট কি, তুমি বলো স্যার তার কাছে এই মানে কি কি পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষাগুলো করা হবে, এতে সে কোনো ব্যথা পাবে কিনা, তার ক্ষতি হবে কিনা, এগুলো সব তাকে আমরা জানাবো। জানানোর পরে সে রাজি হলে সাইন করলে দেন দিস ইজ কল্ড রিটেন ইনফর্ম কনসেন্ট।
তাহলে ক্লিয়ার? রেপ ভিকটিম এক্সামিনেশনে কি ধরনের কনসেন্ট নিতে হয়? রিটেন ইনফর্ম কনসেন্ট। তাকে বলাও হবে কি করা হবে, এবং সেটা লিখিত কাগজেও থাকবে এবং ওই কাগজে তার সাইনও থাকবে। সে যদি মেজর ওয়াইজ পড়াশোনা না করে তার গার্জিয়ান শুনবে, গার্জিয়ান বুঝে এটাকে সাইনও করবে, লিখিত থাকবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে 4 কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি লাগবে। এই 4 কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি না বলতে পারলে তুমি হাসানুজ্জামানের কাছে এবং মহিউলের কাছে পাস করতে পারবে না। 4 কপি পাসপোর্ট সাইজ কি করবা? স্যার বলবা যে একটা হলো আইডেন্টিফিকেশনের জন্য। কিসের মাধ্যমে আসবে? ওই যে চালান আসে না, তোমার ইনকোয়েস্ট রিপোর্ট আসবে, চালান আসবে, ওই ফাইলের সাথে একটা থাকবে, ইনকোয়েস্ট রিপোর্টের সাথে একটা থাকবে। তারপর হচ্ছে তোমার ডাক্তারের জন্য 1 কপি পাঠাবে, ওই ফাইলেরটার সাথে এই ছবি মিল আছে কিনা আপনি মিলাবেন। তো ডাক্তার দেখবে ছবির সাথে মিল আছে, আবার ফর্মের ইনকোয়েস্ট রিপোর্টের সাথে এই ছবি মিল আছে। আর একটা থাকবে হচ্ছে তোমার পুলিশের কাছে, কারণ পুলিশকে তো এই মহিলাকে পরিচয় মানে চিনতে হবে ছবির মেয়েটা এটা কিনা, নাকি আরেকজন ঢুকাই দিছে, মামলা চেঞ্জ হয়ে যাবে। আর একটা হচ্ছে ফাইলের সাথে করে কোর্টে চলে যাবে। তাহলে 4টা কপি কার কার জন্য? 1 নাম্বার হচ্ছে ডক্টরদের জন্য 1 কপি, পুলিশের আইডেন্টিফিকেশনের জন্য 1 কপি, ইনকোয়েস্ট রিপোর্টের সাথে 1 কপি, আর একটা কোর্টের জন্য 1 কপি। ঠিক আছে? 4 কপি, এগুলো বলতে হবে, এগুলো পরীক্ষা জিজ্ঞেস করে। এরপর কি করবা? এরপর স্যার আমি মেডিকেল এক্সামিনেশন প্রপার, এবার আমি মহিলাটাকে এক্সামিনেশন করব। প্রশ্ন আসতে পারে কি এক্সামিন করবা? প্রথমে হচ্ছে তাকে আমরা থরোলি তার ফিজিক্যাল এক্সামিনেশন করব। সেটা কি? তার সেক্সুয়াল বা ইন্টারনাল পার্ট, যে প্রাইভেট পার্ট এক্সামিনেশন করব। প্রাইভেট পার্ট কি? ভেজাইনা দেখব, লেবিয়া মেজরা দেখব, মন্স পিউবিস দেখব, পিউবিক হেয়ার দেখব। তো কি বা স্যার যদি সেটা সেমিনাল স্টেইন থাকে, সেক্সুয়াল অফেন্স যদি হয়, র‍্যাপ হয়, দেখা যাবে পিউবিক হেয়ার গুলোতে সেমিনাল স্টেইন থাকবে। তারপর হচ্ছে তার ভেজাইনাল লোকোসিটি লস হবে, হাইমেন রাপচার হবে, এখানে লেবিয়া মেজরা সোয়ালিং থাকবে, রেডেন থাকবে। দ্যাট মিন্স কি ধরনের একটা অ্যাবর্শন, একটা ডেলিভারি হওয়ার পর যেরকম থাকবে এরকম থাকবে। অর্থাৎ ভার্জিনিটি লস হলে যে যে ফিচার থাকবে এগুলো থাকবে। এগুলো আমি এখানে লিখে আনি না, এগুলো তোমরা বই থেকে পড়বা। যে একটা মেডিকেল এক্সামিনেশন যখন তুমি র‍্যাপ ভিকটিমের করবা, তখন তার প্রাইভেট পার্ট এক্সামিনেশনে গিয়ে তার ব্রেস্টে কি চেঞ্জ পাবা? ব্রেস্টের মধ্যে ব্রুশ পাবা, কারণ একটা র‍্যাপ ভিকটিম তার প্রাইভেট পার্টের মধ্যে ব্রেস্ট আছে, ব্রেস্টকে সে দেখে তো অনেক ট্রমা দিছে, তাহলে এখানে ব্রুশ থাকবে, ল্যাসারেশন থাকতে পারে, বাইট মার্ক থাকতে পারে। তারপর হচ্ছে তার বডির বিভিন্ন জায়গায় হচ্ছে ট্রমাটিক কোনো ধরনের ব্রুশ থাকতে পারে, আঘাত করছে। তারপর তার হচ্ছে থাইয়ের মধ্যে ব্রুশ থাকবে, দস্তাদস্তি করছে, সেমিনাল স্টেইন থাকবে থাইয়ের মধ্যে, পিউবিক হেয়ার ম্যাটেড থাকবে, পিউবিক হেয়ার ডিউ টু সেমিনাল স্টেইন, ভ্যাজাইনাল রোগোসিটি লস হবে, সোয়ালোইন হবে, ব্লিডিং থাকবে। এই জিনিসগুলো সব বইয়ের মধ্যে আছে, তুমি জাস্ট পার্ট ধরে 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 রিটেনে লিখে ফেলবে। কিন্তু আমরা ভাবে কিন্তু একটা জিনিস জিজ্ঞেস করি, কোন ধরনের কনসেন্ট দিবে? রিটেন ইনফর্ম কনসেন্ট। কয় কপি ছবি লাগবে? 4 কপি পাসপোর্ট সাইজের ছবি। এবার কি পাবা? এই যে স্যার ভেজাইনা এরকম থাকবে, ব্রেস্ট এরকম থাকবে, ইনার থাই এরকম থাকবে, লেবিয়া মেজরা এরকম থাকবে, সার্ভিক্স এরকম থাকবে, হাইমেন এরকম থাকবে। ইজ ইট ক্লিয়ার? এগুলো এখানে লিখে ফেলবো। দিস আর দ্য এক্সামিনেশন প্রসিডিউর অফ এ র‍্যাপ ভিকটিম। এভাবে আমরা দিয়ে থাকব। এই হচ্ছে আমাদের সেক্সুয়াল অফেন্স রিলেটেড কথা। বাকি যেগুলো ফরেনসিক সাইকিয়াট্রি এবং সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, সেখানে আমরা ওই পারভার্সন অফেন্সের যে টার্মস এগুলো আমরা পড়াবো তোমাদের। আরো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আছে? সবাই ঘুমায় গেছো নাকি? না স্যার। No, sir. না। পোস্ট লেকচার স্ট্রেস ডিসঅর্ডার ভুগতেছো? কোনটা কোনটাতে ভুগতেছো? নাকি চিন্তার রাজ্যে হারিয়ে গেছো? এ কেমন জিনিস পড়াইলো স্যার? এগুলো হতে পারে, হ্যাঁ এগুলোই হয়, এগুলো হচ্ছে বাতাবাদিয়ে সারা দেশে। বলো কোনো কোয়েশ্চেন থাকলে। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ছেলেদের কি রেপ হতে পারে না? অনেক সময় তো স্যার ছেলেদের রেপ হয় স্যার। ছেলেদের রেপ করতে পারে না, ঠিক আছে? রেপ অলওয়েজ গোস টু দ্য ফিমেল, ঠিক আছে? সেটা যেদিন পুরুষ ল তৈরি হবে সেদিন হবে আর কি, এর আগে হবে না। এই ল গুলো তো আসলে তৈরি হয়েছে সমাজের যুগ যুগ ধরে চলে আসা প্রথা, সভ্যতা, ইতিহাস,
ঘটে যাওয়া ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই আইনগুলো তৈরি। আইনের উৎস জানো না? আইনের উৎস হচ্ছে প্রাচীন যুগের প্রথা, সভ্যতা, যুগে যুগে ঘটে আসা বিভিন্ন কাহিনী এবং এগুলোর অভিজ্ঞতা থেকেই কিন্তু আইনের উদ্ভব। এই জন্য প্রায় সময় আগেও ইতিহাস ঐতিহ্য থেকে মানুষ দেখছে যে ফিমেলদেরকে রেপ করা হইতো, সেখান থেকেই এই জিনিসগুলো তৈরি হয়ে আসছে। এই জন্য বলা হয়েছে রেপ করার জন্য পেনিস স্লাইড পেনিট্রেশন হইতে হবে। কোথায়? এনাসে বলে নাই। এনাস হলে তো পুরুষ পুরুষকে মারে দিলে হইতো। তাহলে বলা হয়েছে ভালবাতে, হাইমেনে, ভেজাইনাতে। সো ল যেদিন তৈরি হবে ওই দিন হবে। লতে এখন পর্যন্ত পুরুষকে রেপ করার মতো ডেফিনিশন আসে নাই, ল আসে নাই। বইতে পাচ্ছ নাকি কেউ? এরপর নেক্সট কোন কোয়েশ্চেন? পিটিএসডি আর কোন ক্ষেত্রে হয়? কি পোস্ট তো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আর কোন কোন ক্ষেত্রে হয়েছে? আচ্ছা, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যে কোনো কারণ হতে পারে। তোমার আব্বু আম্মু আল্লাহ না করুক মারা গেছে, এরপরে 5-6 সাল মতো 1 বছর তুমি এই ট্রমাটা বলতে নাও পারো। তোমার ভালোবাসা তোমাকে শেখা দিছে, হাই হাই করতে হতো, তুমি 5 বছর বিয়ে না করে এরকম জীবন কাটাই দিতে পারো। আজীবন এরকম মানে নিজেকে ভার্জিন হিসেবে দাবি করে গিয়ে মাস্টারবেশন করে দিন শেষ করছে, এরকমও আছে। তোমাদের বহু সারও আছে, বহু ধরনের জীবিত জিন্দা পীরও আছে এরকম। ঠিক আছে? তো এরকম হচ্ছে এগুলো সব পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। সে ওই অধিক শোকে পাথর হয়ে তার আর কিছু দাঁড়ায় না, সে সব ভুলে গেছে, সে আর বিয়ে করে না। তাহলে এরকম হতে পারে। যে কোনো ধরনের ইমোশনাল অ্যাটাকে এটা হতে পারে। সেটা যে কোনো আত্মীয় স্বজনের মৃত্যু, আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরে যাওয়া, সেটা যে কোনো ধরনের মনে করো টাকা পয়সার টেনশন, হঠাৎ করে 1 কোটি টাকা লস খাইছো, তোমার সব সম্পদ শেষ, পথে বসে গেছো, হতে পারে পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে না, যে কোনো ঘটনায় যেটাতে তোমার ইমোশনালি এত বেশি টাচি যে তোমাকে পরবর্তীতে স্ট্রেস ডিসঅর্ডারে পড়ে গেছে, পাগল হয়ে গেছে। যত ধরনের পাগল দেখবা সবগুলো স্ট্রেস ডিসঅর্ডার, সবগুলোর পিছনে এক একটা কাহিনী আছে। তুমি মানসিক হাসপাতালে যাও, বিভিন্ন ভিডিও দেখো, বাঁশ বাগানে মাথার উপর চাঁদ মা গো আমার শোলাক বলা কাজ দিগো বলা গান গাচ্ছে, তোমার কাছে মনে হবে উমা এত সবচেয়ে ভালো, এর কেন এখানে ভর্তি রাখছে? তুমি দেখবে সেই সবচেয়ে বড় পাগল। যে বলবে আমি পাগল না, সে হচ্ছে সবচেয়ে বড় পাগল ইন মেন্টাল হসপিটাল। ঠিক আছে? এরা প্রত্যেকটার পিছনে এক একটা ঘটনা আছে। বলো নেক্সট। ওকে, নেক্সট কোনো প্রশ্ন না থাকলে আমরা পার্সেন্টেজটা একটু দাও। বলো তো কে কে অ্যাবসেন্ট? অনেক অ্যাবসেন্ট আজকে। স্যার রোল 9। এই জিনিসগুলো কিন্তু পরে আমরা এভাবে পড়াবো না, এগুলো একটু জানলে ভালো লাগবে, এগুলো আসলে প্র্যাকটিক্যাল। রোল 9, রোল 12, 12, রোল 16, 16, 17, 17, 18, 18, 25, 25, আর স্যার 47। 47। তুমিও কেমন মনিটর এত নির্দয়, একটা কাউকে একটু ফক্সিয়ে দিলা না, দেশ যা তোমার কাছ থেকে কেমন আশা করতেছে। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার